স্পেন ভার্সেস টার্কি ম্যাচ মাত্র শেষ হয়েছে। ম্যাচটাতে লামিন ইয়ামাল এবং পেদ্রিকে অন্যরকমভাবে দেখা গেছে। তারা যখন তাদের ন্যাশনাল টিমের হয়ে খেলে, স্পেনের হয়ে খেলে, তাদেরকে আসলে অন্যরকমই দেখা যায়, কিংবা বলা যায় যে তারা নিজেদের সর্বোচ্চটুকু তো দেয়, সেটা তো মানে হয়ই, তার থেকেও বেশি কিছু করার চেষ্টা করে। আমরা পেদ্রির বেলাতে দেখি যে আসলে সে তার কৌশলগত যে দিকগুলো আছে, কিংবা সে যে কতটুকু পরিমাণ টেকনিক্যাল, সেইটার দেখা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ না করলে আসলে ওইগুলা আন্দাজ করতে পারা একটু বেশি কঠিন। আর লামিন ইয়ামাল তো তার যে রানিং ক্যাপাবিলিটিটা, তার যে স্পিড, কিংবা স্পিডের সাথে বল কন্ট্রোলিং, এইটার কাছে আসলে তার যে অপোনেন্ট আছে, এই অপোনেন্টকে সে বারবার বিট করতে সম্মত হয়। সেটা যে এই যে টার্কির ম্যাচটাতে হয়েছে, টার্কির এগেনস্টে, শুধু এই না, বারবার দেখা গেছে, আগেও দেখা গেছে। আর বার্সার জার্সিতে তো সেগুলা মানে দেখাই যায়। গত সিজনে আমরা খুব ভালোভাবেই সেটা মানে লক্ষ্য করছিলাম। তো টার্কির এগেনস্টে ম্যাচটা মাত্র শেষ হয়েছিল, লামিন ইয়ামালকে 72 মিনিটসে সাব অফ করানো হয়, মাঠ থেকে তুলে নেওয়া হয়। তখন তাদের স্কোর ছিল 5টা গোল ছিল তখন সম্ভবত। আর টোটাল স্কোর 6টা হয়েছে, স্পেন 6টা গোল করছে, আর কোনো কনসিড করে নাই, টার্কি কোনো স্কোর করতে পারে নাই। তো লামিন ইয়ামাল যখন সাব অফ হয় তখন তো 5টাই গোল ছিল। তো আর দানি অলমোকে কেন মানে মাঠে নামানো হয় নাই সেটা আমি জানি না। সে অসুস্থ নাকি ইনজুর্ড, এইটা সংক্রান্ত কোনো কিছু চোখে পড়ে নাই কিংবা দেখি নাই, এই জন্য আসলে কোনো কিছু বলতে পারতেছি না। কিন্তু আমার কাছে মনে হয় যে দানি অলমোকে মাঠে দেওয়া দরকার ছিল, যদি সে ফিট থাকে কিংবা সুস্থ অবস্থায় থাকে। তো তাকে কেন দেওয়া হয় নাই সেটা আমি আসলে আমি এখানে যদি প্রশ্ন রাখি তাকে কেন দেওয়া হয় নাই, সেই প্রশ্নের উত্তর তো জীবনেও আসবে না। দেলা ফুয়েন্তে, যিনি স্পেনের কোচ, ওনার কাছে তো আমার প্রশ্ন পৌঁছাবে না, না হলে হয়তো জুলুসও মানে খুবই গাঢ়ভাবেই প্রশ্নটা রাখতাম যে কেন রাখা হয় নাই। আর আমরা ফেরানকে দেখছি, ফেরান একটা গোল পাইছে। অবশ্য সে আরও গোল করতে পারতো, কিন্তু তার যে ফিনিশিংয়ে দুর্বলতা আছে, উইকনেস আছে, সেটা খুব ভালোভাবেই মাঠের মধ্যে ফুটে উঠছে। তার অনেক বেশি পরিমাণ কাজ করা দরকার। সে যদি তার টাইমিংটা বাড়াতে চায়, সে যদি স্পেন ন্যাশনাল টিমে অনেক বেশি পরিমাণ সময় মাঠের মধ্যে থাকতে চায়, তাহলে তার আসলে ফিনিশিংটাতে অনেক বেশি পরিমাণ কাজ করতে হবে। এছাড়া অন্য কোনো উপায় দেখতেছি না। সে আহ, মানে তার ফিনিশিং ভালো, ভালো সেটা তো অবশ্যই, কিন্তু এ ভালোকে আরও ভালোতে নিতে হবে। বেস্ট ঠিক আছে, কিন্তু এক মানে তার ফিনিশিংটা গুড, গুড থেকে তো গ্রেটে নিতে হবে, গ্রেট থেকে বেস্টে নিতে হবে। আমার কাছে মনে হয় যে সে যদি যথেষ্ট পরিমাণ ফোকাস করে সে যদি ট্রেনিংয়ে কাজ করে নিয়মিত, এবং কোচের ইনস্ট্রাকশন সঠিকভাবে ফলো করে, তাহলে আমার কাছে মনে হয় তার উন্নতি সম্ভব। কিন্তু বর্তমান সময়ে এসে সে অনেক লেকিংস করতেছে, এই কারণে তার সময় কমে আসতেছে। এবং এভাবে চলতে থাকলে সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ আছে, ওইখানে সে কতটুকু পরিমাণ সময় খেলার সুযোগ পাবে না পাবে সেটা নিয়ে অনেক ধরনের সন্দিহান কিংবা প্রশ্নের তৈরি হইতে পারে। আর আমরা ফেরমিনকে দেখছি, ফেরমিন মাঠে আসছে, শ্যুটও করছিল, কিন্তু গোলের দেখা পায় নাই। অবশ্য সে মাঠে আসছে, এটা নিয়ে অবশ্যই আমার পজিটিভিটি আছে, এটা ভালো লাগা কাজ করতেছে। আর দানিয়েল মুখে কেন দেওয়া হয় নাই সেটা তো আসলে আমি বুঝতে পারতেছি না। মার্কাসাদোকে আমরা দেখতে পারি নাই, কিন্তু কেন সেটাও মানে বুঝতে পারতেছি না। হয়তো কাসাদো সম্ভবত ইনজুর্ড অবস্থায় আছে, কিংবা কোনো একটা কারণে হয়তো নাই, কিন্তু অলমো কেন নাই সেটা আসলে আমার মনে কোনো ধরনের কোনো কিছুরই জন্ম দিতেছে না। আমার কাছে মনে হচ্ছে যে এমনিতেই দেওয়া হয় নাই। তো ফুয়েন্তে আসলে কী ভাবতেছেন তাকে নিয়ে সেটা আমি জানি না। লামিন ইয়ামাল মাঠের মধ্যে ছিল, এবং পেদ্রি তারা সমানতালেই খেলছে। পেদ্রি, লামিন ইয়ামাল এবং ফেরান তুরেসকে আমরা একসাথে দেখছিলাম বেশ কিছু মিনিট, এবং তিনজনের কম্বিনেশন ভালোই ছিল। আর যদি বাইরে গিয়ে বললে ম্যারিনোর কথা বলতে হয়। এই প্লেয়ারটা হ্যাট্রিক করছে, আহ, ভালোই। তার মানে সে যথেষ্ট পরিমাণ স্পেস পাইছে খেলার মধ্যে, এটা হচ্ছে তার বড় অ্যাডভান্টেজ। তাকে টার্কির প্লেয়াররা মার্কিং করতে পারে নাই, এই একই ভুল টার্কির প্লেয়াররা বারবার করছে, যার কারণে এই ভুলের মাসুলগুলো তাদেরকে বারবার দিতে হয়েছে। তারা ম্যারিনো যখন প্রথম গোলটা পায়, ওই গোলে তো সে যেভাবে মানে সে স্ট্যান্ড করছিল, কিংবা সে যে স্পেসটা পাইছে, কম হোক বেশি হোক সে ফ্লেক্সিবল অবস্থায় ছিল। তো ওই প্লেয়ারটা ওইখানে ফ্লেক্সিবল অবস্থায় থাকবে কেন?
এটা যদি টার্কির প্লেয়াররা ডিফেন্ডাররা আগে থেকে চিন্তা করতো তাহলে হয়তো সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতো, কিন্তু ওইটা যেমন তাদের ভুল ছিল, তারা এই ভুলটা আবার করছে, আবার করার কারণে ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এবং থার্ড যে গোলটা পাইছে মেরিনো, ওইটা তো বাইরে থেকে শ্যুট ছিল, ওইটাতে আসলে ওইখানে কিছু করার আমি মনে করতেছি নাই। কারণ যখন ডিবক্সের বাইরে থেকে কিক করা হয় তখন কিক ব্লক করা ছাড়া তো অন্য কীভাবে আর কি করা যাবে, সেইটা তো আসলে মানে বক্সের ভেতরে যে স্পেস দেওয়া হয় সেটার সাথে তুলনাযোগ্য না বলে আমি মনে করি। বক্সের ভেতর থেকে দুইটা স্কোর পাইছে মেরিনো, কিন্তু দুইটাতেই তারা ভুল করছে, তারাও এই প্লেয়ারকে মার্কিং করতে পারে নাই। যাই হোক, লামিন ইয়ামাল যথেষ্ট পরিমাণ সলিড ওয়েতে খেলছে। সে তার তার অবস্থার তার যে ক্যাপাবিলিটি সেইটার বা এবং তার যে টেকনিক্যাল অ্যাবিলিটি সেইটার জানান সে বারবার দিতেছে, এবং স্পেনকে যে সে টানতেছে, পেদ্রির কথাও বলতে হয়। এই দুইটা প্লেয়ার যে বর্তমান সময়ে তাদের অ্যাসেট, অনেক বড় অ্যাসেট, অনেক বড় না, যদি আমি বলি যে স্পেনের একদম টপ দুইটা অ্যাসেট হচ্ছে লামিন ইয়ামাল এবং পেদ্রি, তাহলে নিঃসন্দেহে এখানে কোনো ভুল হবে না বলাই যাবে। এবং ফেরান তো অবশ্যই আছে, দানি ওলমো, কাসাদো, এই প্লেয়ারগুলো ছাড়া তো স্পেনকে এই মুহূর্তে কল্পনা করা একদম অবাস্তবিক। তো ফেরমিন, ফেরান এদেরও দরকার আছে। এবং এই যে টিমটা দাঁড় হয়েছে স্পেনের, তারা তো বর্তমানে ইউরো চ্যাম্পিয়ন, ইউরোপের চ্যাম্পিয়ন। তো সামনে আর্জেন্টিনার এগেনস্টে তাদের আছে, ফিনালিজিমা আছে, ওইখানে তারা কি করে না করে সেটা একটা বিষয়। তবে সামনে যে ওয়ার্ল্ড কাপ আসতেছে, এই যে ধারাটা স্পেনের, এটা যদি তারা ধরে রাখতে পারে, বিশেষ করে লামিন ইয়ামাল, ফেরমিন, ফেরান তুরেজ, তারপরে পেদ্রি, কাসাদো, এই প্লেয়ারগুলো যদি একই তালে খেলার সুযোগ পায়, এই প্লেয়ারগুলো যদি তাদের পজিটিভিটি ধরে রাখতে পারে, তাহলে স্পেনকে থামানো অনেকটাই কঠিন হয়ে যাবে, এবং সামনের ওয়ার্ল্ড কাপে হট ফেভারিট হিসাবে তারা ওইখানে নামবে বলে আমি মনে করতেছি। তো তারা মানে যে কোনো টিমকে তারা যে কোনোভাবে চ্যালেঞ্জ যে কোনো সময় জানাতে পারবে, এই যে তাদের অবস্থা সেইটা মানে বলেই দিতেছে। আর টার্কির এগেনস্টে তারা যেইভাবে খেলছে, প্লেয়ারগুলা তাদের সামনে দাঁড়াতেও পারে নাই ওইভাবে। উনাই সিমন যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে খেলছে, এটা বাহবা পাবে বলতেই হবে। প্রত্যেকটা প্লেয়ারই তাদের নিজেদের জায়গা থেকে মানে ভালো করার ট্রাই করছে, এবং টিম ওয়ার্কের মধ্য দিয়ে তারা ছটা স্কোর করতে পারছে, আরও স্কোর করতে পারতো। আমি তো বললাম এখানে ফেরান তুরেজ সে মিস করছে বলতে তার কাছে ভালো ভালো শুটিংয়ের স্পেস মানে ছিল, সে ক্রিয়েট করে নিতে পারে নাই, বল তো ক্রিয়েট করে নিতে হবে। একজন নাম্বার 9 কিংবা একদম স্ট্রাইকিং পজিশনে যে প্লেয়ারটা খেলে, তাকে যে শুধু মুখের মধ্যে বল তুলে দিবে উইঙ্গাররা, কিংবা মানে মিডে যারা আছে তারা শুধু বলটা যে শুধু মানে একদম মেক করে দিবে, ওই রকম তো সবসময় হবে না। কিছু কিছু সময় মানে নিজে থেকে মেক করে নিতে হবে। আমরা তো এই ধরনের বৈশিষ্ট্য যে মানে বড় বড় যে স্ট্রাইকাররা আছে, কিংবা যাদের অনেক বেশি পরিমাণ গোল আছে, তাদের কাছ থেকে তো এটা আমরা দেখি যে তারা নিজেদের স্পেস তারা নিজেরাই ক্রিয়েট করে নেয়। কিন্তু আসলে ফেরান তুরেজের বেলায় এমনটা হইতেছে না। তো এই বিষয়টা আসলে বার্সাতেও মানে নজরে রাখা দরকার। ফেরানের আমার কাছে মনে হয় যে যথেষ্ট পরিমাণ কাজের দরকার আছে তার নিজেকে দক্ষ করে তুলতে, কিংবা এই যে তার বৈশিষ্ট্যটা আছে, এই বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটানো একান্ত প্রয়োজন, বার্সার জন্য অবশ্যই প্রয়োজন। বার্সাতে তাকে কতটা প্রয়োজন সেটা আমরা খুব ভালোভাবে অনুভব করতে পারি। এবং সে তার এই যে বর্তমান অবস্থা সেটার পরিবর্তন ঘটাবে, এবং তার কাছে যেই ধরনের ভুলের সুযোগগুলো আসে সেইগুলোর অ্যাটলিস্ট সে 75% ভুলে কনভার্ট করবে বলে মানে আমার প্রত্যাশা এবং বিশ্বাস, এবং সে সেটা পারবে বলেও আমি মনে করতেছি। তাছাড়া আমরা মানে ফেরমিন যে প্লেয়ারটা আছে, এই প্লেয়ারটাকে নিয়েও যথেষ্ট পরিমাণ মানে পজিটিভ ইতিবাচকভাবে আমরা চিন্তায় রাখি। তাকেও তাকেও বার্সার সম্পদ হিসাবে মানে চিহ্নিত করাই যাবে, সেটা তো বলতেই হয়। সে এই সিজনে তার মানে বার্সায় থাকা না থাকা নিয়েও প্রশ্ন উঠছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আসে। তো বার্সাকেও সে অনেক কিছু দিবে বলে আমি মনে করি। তারও মানে ইতিবাচক ওয়েতে কীভাবে আরও খেলাটাকে বিল্ড করা যায় সেই দিকে মনোযোগ দেওয়া দরকার, যাতে করে মানে তার এই বৈশিষ্ট্যের প্রতিফলনটা সে ক্লাবে গঠিয়ে ন্যাশনাল টিমে যাতে আরও বেশি পরিমাণ সময় বের করে নিতে পারে সেই দিকে মনোযোগী হওয়া দরকার। আর ফেরান তুরেজের অবশ্যই তার কীভাবে আরও বেশি পরিমাণ গোল মেক করা যায়, এবং গোল মেক করার আগে যে স্পেসের প্রয়োজন হয়
কিক করতে হলে তো একটু স্পেসের দরকার। যখন দেখা যায় যে আসলে সে একটা প্লেয়ারকে বিট করতে পারতেছে না, কিংবা পাশ কাটিয়ে যাওয়া, অথবা নিজের মতো করে মানে দুইটা একটা প্লেয়ারের মধ্যে থেকেও স্পেস বের করে নিয়ে কিক করার যে ক্যাপাবিলিটিটা, এটা ফেরানের মধ্যে খুব কম পরিমাণ বর্তমানে দেখা যাইতেছে। এই টার্কির এগেনস্টে ম্যাচে তাকে যত সময় পাওয়া গেছে তত সময়ের মধ্যে সেটা খুব ভালোভাবে ফুটে উঠছে, কিন্তু এটা কিন্তু তার তার জন্য কোনোভাবেই ইতিবাচকতার কোনো চিহ্ন বহন করছে বলে আমি মনে করতেছি না। এইটার পরিবর্তন দরকার, এবং এইটার পরিবর্তন কতটা যে দরকার সেটা একজন বার্সা ফ্যান খুব ভালোভাবেই অনুধাবন করতে পারে বলে আমি মনে করতেছি। আর পেদ্রি, লামিন ইয়ামাল এদের যথেষ্ট পরিমাণ রেস্টের প্রয়োজন আছে। তারা নিজেদেরকে মানসিকভাবে যাতে খুবই প্রশান্ত রাখতে পারে সেইটাই অনেক বেশি প্রত্যাশা। তারা সুস্থভাবে বার্সাতে ফিরে আসবে এবং সামনে যে ম্যাচগুলো আছে ওগুলোতে তাদের মানে সেরা পারফর্মটা মানে প্রোভাইড করবে, সেটাই হইতেছে এক্সপেক্টেড বিষয়। আর এই তো, এই টার্কির এগেনস্টে খুবই দারুণ একটা ম্যাচ হয়েছে। আমরা লামিন ইয়ামালকে তার যে সচরাচর পারফর্ম, কিংবা সচরাচর যে মাঠের মধ্যে সে যেরকম থাকে ঠিক সেইটাই পাইছি। তার যে স্পিড, বলটা ধরে রাখার যে এবিলিটি, সেইটা দেখা পাওয়া গেছে। আর বলের উপরে কন্ট্রোলিংয়ের যে অন্য রকমের একটা ট্যালেন্ট পেদ্রির আছে, সেটা খুব ভালোভাবেই দেখা গেছে। সে মাঝখানে থাকলে সে কীভাবে সেটা সেই জায়গাটাকে নিজের করে নেয়, ওন করে নেয় জায়গাটা, সেইটা খুব ভালোভাবে ফুটে উঠছিল। তো এটা খুবই ইতিবাচক, এবং বার্সার জন্য আমার কাছে মনে হয় যে এই দুইটা প্লেয়ারের যত্ন আলাদাভাবে নেওয়া অবশ্যই দরকার। শুধু এই দুইটা প্লেয়ার না, অবশ্যই কাসাদো, ফেরমিন, ফেরান এদেরও মানে প্রয়োজনীয়তা, কিংবা এদেরকেও নজরে রাখ, মানে এরাই তো আসলে বার্সাকে টানতেছে, বা এরাই তো মূল হিসাবে, খুঁটি হিসাবে দাঁড়িয়ে আছে। যদিও অন্যান্য প্লেয়াররা অবশ্যই সেটাই করে, কিন্তু উল্লেখযোগ্য বলতে গেলে কিংবা হাইলাইট করতে গেলে এদের নামই তো প্রথমে আসবে, এবং স্পেনের বেলাতেও সেটাই হইতেছে। মূলত মানে স্পেন আসলে প্লেয়ারগুলোকে ঠিকঠাক মতো, মানে দেলা ফুয়েন্তে তিনি কিন্তু প্লেয়ারগুলোকে ঠিকঠাক মতো ব্যবহার করার চেষ্টা করতেছেন, এবং সেইখান থেকে কিন্তু ফল বের হয়ে আসতেছে। তারা কিন্তু এই প্লেয়ারগুলোকেই তো ব্যবহার করে তারা ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। তো সেটা তো বলতেই হয়। আমরা তাদের গত ইউরোতে খেলা দেখছি, তারা কিভাবে টিম হয়ে খেলছে, প্রত্যেকটা প্লেয়ার নিজেদের জায়গা থেকে কীভাবে কন্ট্রিবিউট করছে, টিম ওয়ার্কটা খুব ভালোভাবে ফুটে উঠছিল। তো তাদের এই ধারা যদি বজায় থাকে তাহলে তারা সামনে আরও ভালো করবে বলে আমার ধারণা, যেটা আমি বললাম। আর বার্সাতে তারা একই রকম পারফর্ম করবে, অর্থাৎ লামিন ইয়ামাল যেভাবে ধারাবাহিকতার মধ্যে আছে, পেদ্রি যেভাবে আছে, ঠিক সেইগুলার দেখা বার্সার জার্সিতে পাওয়া যাবে বলে আমি প্রত্যাশা রাখতেছি। এবং তাদের এখন দরকার রিকভারি। তারা যাতে সুস্থ, মানে একদম শান্ত অবস্থায় থাকতে পারে মানসিকতার দিক থেকে, শারীরিকভাবে একদম সুস্থ থেকে বার্সাতে ব্যাক করে, এবং সামনের ম্যাচগুলোতে তাদের পারফর্ম যাতে ন্যাচারালি পাওয়া যায় সেই প্রত্যাশাই রাখতেছি।